সঠিক পরিসংখ্যান না থাকলেও বাংলাদেশের একটি ক্ষুদ্র অংশ বলা যায় যারা পার্কিনসন্সে আক্রান্ত। পার্কিনসন্স রোগের সবথেকে বড় অসুবিধা হলো এটি চিরতরে মুক্তি পাওয়ার কোনো পথ নেই, এটিকে নিয়ে আসলে বাঁচতে হয়। কিন্তু এই মানুষদের জীবনেও রমজান আসে, তারা কিভাবে রোজা রাখবেন, তাদের সতর্কতা কী রকম, এই আনুষঙ্গিক বিষয়ে আমরা কথা বলবো। মাসব্যাপী আমাদের যে বিশেষ অনুষ্ঠান রমজানের স্বাস্থ্য, আজকের বিষয়ে আমরা দিয়েছি পার্কিনসন্স রোগীদের রোজা। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে একজন নিউরোলজিস্ট স্বনামধন্য উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ নাজমুল হুদা, কনসালটেন্ট নিউরোমেডিসিন, আসগর আলী হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠান শুরুর আগে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে আসগর আলী হাসপাতাল। আমি পার্কিনসন্স রোগের সম্পর্কে যেহেতু অনেকেই জানে না, একটু পরিচিতি জানতে চাই। রোগটা আসলে কেমন, কাদের হয়? এটি আসলে একটি নিউরোডিজেনারেটিভ ডিজিজ, অর্থাৎ ব্রেনের ক্ষয় হতে থাকে। এতে ব্রেনের ডোপামিন নামক একটি বস্তু ক্ষয় হয়ে এই রোগটি হয়, এবং এই রোগে যেটা হয়, রোগীর আস্তে আস্তে স্লোনেস, অর্থাৎ চলাফেরাটা স্লো হয়ে যায়, শরীর কাঁপে, ট্রেমার হয় এবং ব্রেডিকাইনেসিয়া, এবং এমনভাবে চলে যে মনে হয় যে উনি খুব আস্তে আস্তে চলতেই পারতেছেন না, শরীর কাঁপা অবস্থায়। এবং আরেকটা হয় যে সামনের দিকে মনে হয় যে ঝুঁকে পড়ে যাচ্ছেন। অনেকের শরীর ব্যথা হতে পারে, মানসিক অবসাদ হতে পারে, দুর্বলতাও বাড়ে। আচ্ছা, কিন্তু আমরা যেমন নিউরন মৃত্যুর কথা বলি, আপনার নিউরো রোগীর ক্ষেত্রে প্রতি সেকেন্ডে বা মিনিটে কত লক্ষ মারা যায়, ওটির সাথে এটির কোনো সম্পর্ক আছে কিনা? না, এটা পুরা ব্রেনের নিউরন হয় না, একটা সাবস্টেন্স ডোপামিন, যেটা শরীরের কর্মকাণ্ড যে অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য কাজ করে, সেটা আস্তে আস্তে স্লোলি কমতে থাকে, ক্ষয় হতে থাকে। বাংলাদেশে মানে কেমন রোগী আপনারা পান, বা আসগর আলী হাসপাতালেও কেমন রোগী আসে? ইদানিং পার্কিনসন রোগী অনেক বাড়ছে, কারণ পৃথিবীতে এখন বলা হয় যে 1 থেকে 2% মানুষ পার্কিনসন রোগে আক্রান্ত। বাংলাদেশেও এই রোগীর হারটা এখন অনেক বাড়তির দিকে। সাধারণত 50 থেকে 60 বছর বয়সের পর থেকে এই রোগটা বেশি হয়, কিন্তু অনেক সময় কম বয়সে হতে পারে। সেকেন্ডারি পার্কিনসনিজম এমনকি ইয়াং বয়সেও হয়। মানে এটার হাত পা কাঁপাকাঁপিটাই কি মূল লক্ষণ কিনা, মানে মানুষের কাছে পরিচয় পায় কিভাবে এই রোগ? এটা মেইনলি প্রথম দিকে রোগীরা আসে যে আমি চলাফেরা ঠিকমতো করতে পারতেছি না, আমি স্লো হয়ে যাচ্ছি, বা আমার শরীরের একটা অংশ ঝাঁকুনি হচ্ছে বা কাঁপতেছে। অনেকের এই যে পিন রোলিং এরকম মুভমেন্ট হয়। এটা স্লোলি প্রথমে আস্তে আস্তে হয়, অনেক সময় সব বোঝা যায় না, কিন্তু যত সময় পার হতে থাকে তার এই কাঁপাও বাড়তে থাকে, চলাফেরাটা স্লোনেসটা হতে হয়, এবং দেখা যায় সে হাঁটার সময় একটা স্পেশাল গেট বলি আমরা, পার্কিনসনিয়ান গেট, ঝুঁকে সামনের দিকে মনে হয় যে সামনের দিকে উনি পড়ে যাবেন, আস্তে আস্তে এই সামনের দিকে হাঁটতে থাকেন। আচ্ছা, তো এই রোগীদের ক্ষেত্রে রোজা রাখা না রাখার বিষয়ে আসলে আপনারা কি পরামর্শ দেন? ধন্যবাদ। এই রোগীর ক্ষেত্রে রোজা রাখার ব্যাপারটা একটা ইম্পর্ট্যান্ট, কারণ এখানে যারা এক্সট্রিম কেসে, সিভিয়ার কেসে আছেন, এই রোগীরা সাধারণত রোজা রাখতে পারেন না। আচ্ছা, যারা মৃদু এবং মাঝারি মানে পার্কিনসন ডিজিজে ভুগছেন, তারা রোজা রাখতে পারেন। এইটার ক্ষেত্রেও আমাদের কিছু ব্যবস্থা অবলম্বন করতে হয়। আমরা যে নর্মাল ড্রাগগুলি আছে, এই ড্রাগগুলি যেহেতু কয়েক ঘন্টা কাজ করে, আমরা তাদের ক্ষেত্রে এক্সটেন্ডেড রিলিজ কিছু ফর্মুলেশন আছে, যেটা রক্তে বেশ কিছুক্ষণ নর্মালটার চেয়ে আরও বেশি সময় থাকে, তাও এটা কিন্তু ফুল কাভার করে না। এই জন্যে আমরা বলি যে এক্সট্রিম লেভেল যারা পার্কিনসনিজম রুগী, তারা রোজা একবারই রাখতে পারবেন না, কিন্তু মৃদু বা মাঝারিরা তাদের কিছুটা কষ্ট হলেও তারা ওই ফর্মুলেশনগুলি আমরা চেঞ্জ করে দিলে ওষুধের, তারা মোটামুটি রোজাটা কন্টিনিউ করতে পারবেন। কিন্তু আমরা এমনি রমজানের সময় যে ধরনের ভাজা পোড়া বা খাবার খাই, মানে পার্কিনসন্স রোগের সাথে হিস্ট্রি অনুযায়ী খাবার দাবারের কোনো রিলেশন আছে কিনা? খাবারের খুব একটা সম্পর্ক নাই। তারপর আমরা বলি যে এই লিকুইড খাবারটা, একটু জলীয় অংশ, এইগুলি খাবার খেতে, কারণ পার্কিনসন রোগীর কনস্টিপেশন একটা কমন সাইড এফেক্ট, তো এই জন্য খাবার ক্ষেত্রে জলীয় এবং ফলমূল একটু বেশি খেতে বলি। শারীরিক সমস্যার পাশাপাশি আসলে মানসিক অবসাদগ্রস্ততা এটি কত বেশি পার্কিনসন্স রোগের ক্ষেত্রে? আমাদের পার্কিনসন্স রোগের যে ওষুধ, এই ওষুধগুলি যখন আমরা দেই, আমরা বেশিরভাগ ক্ষেত্রে কম ডোজ দিয়ে শুরু করি, আস্তে আস্তে ডোজটা বাড়াতে হয়। কারণ পার্কিনসন রোগের একটা সাইড এফেক্ট হলো অস্থিরতা বাড়ায় রোগীর, এমনকি অনেক ক্ষেত্রে রোগীর
এই সাইকোসিস ডেভেলপ করে, রোগীর হ্যালুসিনেশন হয়, রোগী দেখা গেলো কানে বিভিন্ন শব্দ শুনতেছেন বা চোখে বিভিন্ন জিনিস দেখতেছেন। তো এই জন্য আমাদের ডোজটা আস্তে আস্তে বাড়াতে হয় এবং অপটিমাম ডোজে আর যাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে একটু সতর্ক থাকতে হয়। এছাড়াও আরেকটা জিনিস হয় পার্কিনসন্স রোগের ক্ষেত্রে, আমরা আরেকটা বলি স্টার্ট লো গো স্লো, কারণ এই রোগটা একেবারে নির্মূল হয় না এবং ওষুধ বন্ধ করা যায় না। 3 নাম্বার হলো যে এই ওষুধ আবার একটা সময়ে তার কার্যকারিতা হারাতে থাকে, তখন ডোজ বেশি লাগে। এই জন্য আমরা যেহেতু রোগীর ওষুধটা শুরু করার পর একটু লম্বা সারা জীবন তার উনি কতদিন আয়ু পাবেন আমরা জানি না, আমরা কম ডোজ দিয়ে শুরু করি এবং উনি যদি যতটুকুর মধ্যে সাব অপটিমাল লেভেলে যদি উনি সুস্থ ফিল করেন, উনি চলাফেরা করতে পারেন, ওনার বেশি শারীরিক অসুবিধা না হয়, আমরা ডোজটা সহজে বাড়াতে চাই না। কিন্তু এই আপনারা কি মানসিক রোগের বা মানসিক অবসাদগ্রস্ততা থেকে রিলিফ পাওয়ার জন্য কোনো ওষুধ দিয়ে থাকেন কিনা? হ্যাঁ, এটা অবশ্যই আমাদের দিয়ে থাকি এবং পার্কিনসন রোগটা যেহেতু পরিপূর্ণভাবে ভালো হয় না, রোগীরা একটা সময় মনে করে যে আমার এই রোগ থেকে আমার কোনো মুক্তি নাই, আমার ওষুধও আমি পুরোপুরি ঠিক হচ্ছি না, এমনকি এই ওষুধ আমার 2 দিন পর পর ডোজ বাড়াতে হচ্ছে। এইটার কারণে তারা একটা মানসিক অবসাদে ভোগেন। আর আরেকটা তো বললাম যে তাদের ক্ষেত্রে ওষুধের সাইড এফেক্টও কিছু মানসিক বৈকল্য বা অস্থিরতা দেখা দেয়। তো এইটার জন্য আমাদের ডোজ অ্যাডজাস্ট করতে হয়, নতুন ওষুধ দিতে হয়। ওনার ঘুমের অনেক সময় অনেক ঘুমের অসুবিধা হয়, এই ওষুধগুলি আমরা রোগীর অবস্থা বুঝে সিলেক্ট করে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার নাজমুল হুদা, আপনার কাছে জানবো যে এটি কি জেনেটিক রোগ কিনা, বা একটি মানুষ আসলে পার্কিনসন্সে আক্রান্ত হবার আগেই ধরার কোনো উপায় আছে কিনা? এটা কিছুটা জেনেটিক আছে, জেনেটিক ফ্যাক্টর আছে, কারণ যাদের বংশে এই পার্কিনসন রোগের আছে তার নেক্সট জেনারেশন এটা হওয়ার চান্স বেশি। এছাড়া এটা ধরার জন্য যে জেনারেশনও হতে পারে। হ্যাঁ, আর এটা জানার জন্য এমন কিছু কিছু পরীক্ষা আছে, এগুলি অনেক দামি পরীক্ষা, এই জেনেটিক পরীক্ষা। এগুলি আমাদের দেশে এতটা কমন না, এগুলি সাধারণত আমরা করি না, কিন্তু প্রাইমারি স্টেজে ধরা পড়লে আমরা ওই সিমটম বুঝে আস্তে আস্তে চিকিৎসার দিকে আগাই এবং এমন ওষুধ দেয় যেগুলি এটাকে একটু স্লো করার চেষ্টা করে। মানে বাংলাদেশের বিদ্যমান যে ট্রিটমেন্ট বা বিভিন্ন হাসপাতাল সরকারি বেসরকারি নির্বিশেষে পার্কিনসন্স রোগীদের জন্য আসলে আশার কিছু আছে কিনা? অনেক সময় রুগীরা দেখা গেল একবার ওষুধ নিয়ে গেলেন, বলে আমি তো আর ভালো হচ্ছি না, রুগীও বলতেছে, রুগীর ছেলেমেয়েও বলতেছে আর কত আমরা চিকিৎসা করব। দেখা গেল এইটাতে অনেক রুগী বেড রিডেন হয়ে পড়ে যান, কিন্তু যারা রেগুলার ফলো আপে থাকেন তারা বেশ ভালোই লাইফ লিড করতে পারেন। আমরা বলি আপনি যত অ্যাক্টিভ থাকবেন, যত আপনি কায়িক পরিশ্রম করবেন, যত ব্যায়াম করবেন, পার্কিনসন রোগী তত ভালো থাকবেন। ওনাদের জন্য ব্যায়ামটা কমে কিনা, ভারসাম্যহীনতা কমে, এটাও কমবে, চলাফেরাও ইজি হবে, ওনার অনেক সাইড এফেক্টই কমে যায়। কিন্তু এটা ব্যায়ামের ধরনগুলো কি একই রকম কিনা, একই রকম, স্পেশাল না? স্পেশাল না। উনি যদি স্টিফ হয়ে যান, বেশি স্টিফ হয়ে যান, ওই যেটা বললাম আমরা অ্যাডভান্স স্টেজে আছেন, তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপিও খুব ভালো ভূমিকা পালন করে ওষুধের সাথে। পার্কিনসন্স রোগের চিকিৎসা কি শুধুমাত্র নিউরোমেডিসিন বা নিউরোসার্জনরাই আসলে করেন, নাকি আসলে অন্য কেউ করতে পারেন? মেইনলি নিউরোলজিস্টরাই করেন আমাদের দেশে। তো মেডিসিনের ডাক্তাররাও অনেকে করতেছেন, প্রাইমারি স্টেজে ওনারা ওষুধ দেন, এটা তো চলছে। আর নিউরোসার্জনের ব্যাপারটা যে আসছে, নিউরোসার্জনদের তো আসলে ট্রিটমেন্ট না, ওনারা যেটা করেন, আমাদের অনেক সময় পার্কিনসনের অ্যাডভান্স স্টেজে অনেক ওষুধ লাগতেছে, ওষুধের ম্যাক্সিমাম ডোজ দিয়ে যখন আমরা কাভার করতে পারতেছি না, তখন আমরা অনেক সময় নিউরোসার্জনের কাছে রেফার করি। তারা করেন, আমরা একটা প্রসিডিওর করেন, ব্রেনের মধ্যে হার্টে যেমন পেসমেকার লাগায়, এইটাও ব্রেনের মধ্যে একটা পেসমেকারের মতো যন্ত্র, ডিপ ব্রেন স্টিমুলেটর, এটা লাগাইলে ওষুধের ডোজটা কম লাগে, রোগীর লাইফস্টাইল উন্নত হয়। এটা একটু অপারেটিভ প্রসিডিওর, এইটা নিউরোসার্জনরা করে থাকেন। কিন্তু এই যে ডিপ ব্রেন স্টিমুলেটর বা স্টিমুলেশন যেভাবে বলি না কেন, এটি কিন্তু বাংলাদেশে একবার খুব আলোচনা হলো। অধ্যাপক টিপু আজিজ, বাংলাদেশ বংশোদ্ভূত একজন চিকিৎসক, সম্ভবত ব্রিটিশ অরিজিন আর কি। তো উনি আসার পরে একটা হোপ তৈরি হয়েছিল, তারপরে এটি আসলে কি হলো, তারপরের ফলো আপ কি? ফলো আপ হলো আমাদের দেশের বেশ কয়েকজন প্রথিতযশা উদীয়মান
নিউরোসার্জনরা এই প্রসিডিউরটা টিপোয়াজির সাথে বেশ কিছু করেছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল এটার খরচটা আসলে অনেক বেশি। আমাদের দেশের লোকজন সবসময় যে এটা যেহেতু একদম কমপ্লিট কিওর হয় না, আমাদের দেশে এটা আসলে এতটা প্রচলিত হয় না। তারপরেও কিন্তু এটা একদম যে হচ্ছে না তাও না, খুব কম হচ্ছে আমাদের দেশে, আর নিউরোসার্জনরা এই প্রসিডিউরটা করছেন। কিন্তু পৃথিবীব্যাপী এই পার্কিনসন্স রোগীদের জন্য সবথেকে ভালো চিকিৎসা কি এবং সেটি বাংলাদেশে আছে কিনা? হ্যাঁ, সবচেয়ে ভালো বলতে কিছু নাই, এইটাই আসলে মেইন জিনিসই হলো ওষুধ, ব্যায়াম, ফিজিওথেরাপি। আচ্ছা, সব ক্ষেত্রে, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, পুরো পৃথিবীতে এমন কোনো ইয়ে আসে না এখন পর্যন্ত যেটা একদম অ্যাডভান্স। কিছু কিছু প্রক্রিয়াধীন আছে, এটাতে হয়তো আমরা ভবিষ্যতে আরও কিছু অ্যাডভান্স চিকিৎসা পাবো। কিন্তু ডিপ ব্রেন স্টিমুলেটরের মাধ্যমে একটা রোগী কতটুকু ভালো থাকে, মানে সেটার রেজাল্ট আসলে কীরকম পৃথিবীব্যাপী? ডিপ ব্রেন স্টিমুলেটরের মাধ্যমে রেসপন্সটাও সবার ক্ষেত্রে একরকম হয় না। অনেকের খুব ভালো রেসপন্স হয়। উনি যে পরিমাণ ওষুধ খাইতেন, ওই যে বললাম যে আমরা ম্যাক্সিমাম ডোজে ওষুধে যাওয়ার পরে আমরা এটার প্রস্তাব দেই, এবং রোগী যদি রাজি হন এটা করতে আমরা বলি। আমাদের মুসলমানদের বিশ্বাস অনুযায়ী রোজার অনেক ধরনের উপকারিতা আছে, আমরা বিভিন্ন ক্ষেত্রে আসলে বলে থাকি। মানে পার্কিনসন্স রোগীদের ক্ষেত্রে বিশেষভাবে আলাদা কোনো ধরনের সুবিধা কি আসলে দিয়ে থাকে রমজান নরমালি শারীরিক যে সুবিধাগুলি দিয়ে থাকে সেটাই পার্কিনসন্স রোগীর ক্ষেত্রে আলাদাভাবে দেয়ার কিছু আরো একটু ওনার কষ্টটা একটু বাড়ে, যেহেতু রোজা মানে তাদেরকে ফ্রিকোয়েন্টলি ওষুধ খাওয়া লাগে, খাইতে হয়, এটা ঠিকমতো খাইতে পারতেছে না, বরঞ্চ ওনার একটু অসুবিধাই হয়। বর্তমানে আপনারা নিউরোমেডিসিনের যারা আছেন, মানে এটার আরো উন্নততর চিকিৎসা দেওয়ার জন্য কি আপনারা নিজেরা বসেন কিনা, বা আরো অনেক কিছু নিয়ে অ্যানালাইসিস হয় কিনা বাংলাদেশে? আমাদের নিউরোলজিস্ট সোসাইটির পক্ষ থেকে তো আমরা বিভিন্ন সময় প্রোগ্রামগুলি করি। মুভমেন্ট ডিসঅর্ডার ডে উপলক্ষে পার্কিনসনের উপর আমরা সেমিনারও করেছি। আমাদের বিভিন্ন এই প্রোগ্রামগুলি আমাদের কন্টিনিউয়াস চলছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার নাজমুল হুদা, আপনার কাছে জানবো যে কর্পোরেট হাসপাতাল হিসেবে আজগর আলী হাসপাতালের আস্থা অনেক বেশি বাড়ছে ক্রমাগতভাবে, আবার জাতীয় নিউরো সায়েন্সেস ইনস্টিটিউটের প্রতি মানুষের একটা পুরো নজরটা থাকে সারা বাংলাদেশের মানুষের, যে এখানেই মনে হয় নিউরোর চিকিৎসা হয় আর কি। মানে আমরা যদি ওই সেন্টারকে বাদ রেখে বেসরকারি সেন্টার হিসেবে আপনাদের সক্ষমতার জায়গাতে আপনাদের কি অবস্থা? এখানে আমার নিউরো সায়েন্সে আমার প্রতিনিধি আসা নিউরোলজিস্টরা আছেন, নিউরো সার্জনরা আছেন। কতজন আছেন এরকম এই টিমে যদি আপনি বলেন? আজগর আলী হাসপাতালে আমরা আছি কনসালটেন্ট আছি 3 জন, নিউরো সার্জন আছেন 1 জন, আর আমাদের জুনিয়র ডাক্তারের সাথে সাপোর্টিংয়ে সবাই আছেন। পার্থক্য একটু আছে যে নিউরো সায়েন্স ইনস্টিটিউট হলো আমাদের পায়োনিয়ার। আমরা নিউরোলজিস্টরা বলি যে এটা হলো আমাদের পায়োনিয়ার ইনস্টিটিউট নিউরোলজির জন্য। এটার মধ্যে আমরা বেশি, চিকিৎসক বেশি, সবই বেশি। কিন্তু কর্পোরেট হাসপাতালের সাথে এটার একটাই পার্থক্য, আমাদের কর্পোরেট হাসপাতালে যেটা সুবিধা হয় যে আমার যে কোনো অন্যান্য সমস্যার জন্য আমার ডাক্তারের সাথে সাথে আমরা কল করতে পারতেছি। যেমন আমার শুধু নিউরো রোগী, একজন স্ট্রোকের রোগী বা পার্কিনসনের রোগী, অথবা আমার এই এপিলেপসি হোক, এই রোগীর ক্ষেত্রে কি হচ্ছে যে রোগী অন্যান্য অ্যাসোসিয়েটেড রোগগুলিও থাকছেন। উনি কিডনি রোগী, উনি ডায়াবেটিকের রোগী, ওনার তারপর এই হার্টের সমস্যা আছে। তো এই কাজগুলি কর্পোরেট হাসপাতালে সমন্বিতভাবে করাটা অনেক সহজ হয়, যদিও খরচ একটু বেশি হয়। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে নিউরো ক্যাথ ল্যাবের যে কথা বলি, যেটি আসলে সব বেসরকারি হাসপাতালের নেই, এটি আপনাদের আছে কিনা বা সেটি? হ্যাঁ, এটা আছে, এটা আমাদের হাসপাতালে আছে। এটা আসলে আলাদা কিছু না, কার্ডিয়াক ক্যাথ ল্যাব আর নিউরো ক্যাথ ল্যাব একই জিনিস। আমাদের এখানে এই প্রসিডিউরগুলি চলছেন, আমরা করছি। এবং আমরা যে স্ট্রোকের যে ক্যাথ ল্যাবের আগে আসে যেটা যে থ্রম্বোলাইসিস, স্ট্রোকের রোগীর ইমিডিয়েট চিকিৎসা, যারা যদি 4 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছতে পারে, থ্রম্বোলাইসিস করি আমরা স্ট্রোকের, যেটাতে রোগী একদম প্রায় 100% কিওর হয়ে যায়। এটা আমরা কন্টিনিউ চালু রাখছেন। এই যে কোয়ালিটি প্লাস মানে খরচ, এই দুটি তো আসলে খুব কাছাকাছি। তো কোন একজন মধ্যবিত্ত যদি মনে করেন যে না ঠিক আছে, আমার সেবা ভাল লাগছে, আমি আজগর আলীতে আসতে চাই, মানে অন্যান্য বেসরকারি হাসপাতালের থেকে মানে আপনার খরচকে ধরতেই পারবেন না, এরকম কোনো ব্যাপার আছে কিনা?
সেটা আসলে না, এমন আজগলিতে এমন আসলে বেশি খরচ হয় না। আর আমাদের অনেক রোগীর ক্ষেত্রে আমরা দেখা গেল বললাম যে আপনি যদি এফোর্ড করতে না পারেন, আমি আমার রোগীর অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি ঢাকা মেডিকেলে অথবা মিডফোর্ডে যান, আপনার খরচটা অনেক কমে যাবে। কিন্তু রোগী দেখা গেল আলটিমেটলি গেলেন, সকালে গেলেন, বিকালে আবার ফেরত আসলেন, কি হলো স্যার? যে স্যার আমার সব মিলে সামগ্রিক পরিবেশ প্লাস আমার আর ওইভাবে আজগলি থেকে ওইটাতে যাওয়ার পর আর পছন্দ হয় নাই, আমি আবার ফেরত আসছি, আগামী 2-4 দিন যেভাবে আছে আপনি একটু খেয়াল রাখবেন যাতে আমার বেশি খরচ না হয়। তো আলটিমেটলি প্রাইমারি পরীক্ষা নিরীক্ষার পরে রোগীর খরচ তো আর বেশি হয় না। আর এই প্রাইমারি পরীক্ষা নিরীক্ষা কিন্তু আমার সব জায়গায় করতে হয়, সেটা আমার এই প্রাইভেটে হোক আর কর্পোরেটে হোক আর আমার সরকারি মেডিকেল কলেজে হোক। অ্যান্ড সরকারিতে হয়তো আমরা যদি ভিতরে করতে পারি খরচটা কম হয়, আর অনেক পরীক্ষা তো ভিতরে হয় না, বাইরে করতে গেলে খরচ প্রায় কাছাকাছি পড়ে যায়। একটি প্রবণতা আমরা দেখি বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে, যে হাসপাতালে রাখার প্রবণতা, আপনি জানেন এটা নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে, বিশেষ করে এটি হাসপাতালের উপরে আছে, হয়তো চিকিৎসকদের উপরে হয়তো আছে কিনা আমি জানি না। সেক্ষেত্রে হাসপাতালের স্ট্রে কমানোর ক্ষেত্রে যাদের হাসপাতালে ভর্তি হয়ে সেবা নিতে হয়, সেক্ষেত্রে আপনাদের কোনো তাড়া থাকে কিনা? এই ক্ষেত্রে আমাদের রুগীদের, আমি তো বেশিরভাগ ক্ষেত্রে রুগীরা আসে যে কি হলো, এখানে কিন্তু 2 রকমের রুগী আসেন আমাদের ক্ষেত্রে। যদিও আমার কর্পোরেট হাসপাতাল, এখানে একদম যারা অনেক মনিটরি সাপোর্টে আসেন, মানে এফ্লুয়েন্ট, আবার যারা এখানে আশেপাশের দোকানদার তারাও আসেন। আমি কিন্তু এই কথাটা অনেক সময় বলি যে আপনারা এই হাসপাতালে কেন আসলেন, যে স্যার আপনাদের কাছে তাড়াতাড়ি অ্যাক্সেস করা যায়, আমি আমার সময় কম লাগে, আমি আমার ব্যবসা বন্ধ না করে আসলে আপনাদের দেখে যেতে পারি। আর ভর্তি রোগীর ক্ষেত্রে আমাদের এইটার ক্ষেত্রে আমাদের আসলে 2 গ্রুপে আছে। আমাদের যেমন ভিআইপি কেবিন আছে, আমাদের ওয়ার্ড সিস্টেম আছে, যদিও ওয়ার্ড সিস্টেমটা অনেকটা সার্ভিস তো আর আলাদা কিছু না, একই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবারও অভিনন্দন জানিয়ে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকেও। পার্কিনসন্স রোগীদের মধ্যে যারা খুব সিভিয়ার পর্যায়ে আছে, যাদের কাঁপাকাঁপি বেশি বা ভারসাম্যহীনতা আছে, তারা আসলেই রোজা রাখতে পারবেন না, সেটি চিকিৎসক বললেন। তবে পার্কিনসন্স রোগীরা যেহেতু একটু বিশেষ ধরনের রোগ, সেক্ষেত্রে আপনারা রোজা রাখার আগে আপনি যে পর্যায়ে থাকেন না কেন, একজন নিউরো মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিলে হয়তো রোজার এই সময়টা আপনি ভালোভাবে কাটাতে পারেন। তো এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।